বর্তমান সময়ে জ্বরের প্রকোপ এতটাই বেড়েছে, অর্থাৎ এই শীতের মৌসুমে প্রায় প্রতি ঘরে ঘরে জ্বর, এবং এত কঠিন অবস্থা যে এই জ্বরের জন্য বিশেষ করে বাচ্চাদের হসপিটালে গিয়ে দিনের পর দিনে থাকতে হচ্ছে। এরকম অবস্থায় হোমিওপ্যাথি আপনাকে সুন্দরভাবে এবং ঝামেলামুক্তভাবে নিরাময় করতে পারে। আমরা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। কখন কোন ওষুধ কত ডোজ দিতে হবে সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা এই শীতের সময় জটিলতাগুলো কি কি। এই শীতের সময় সাধারণত ঠান্ডা, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট এই সমস্যাগুলো একেবারেই কমন। কিন্তু সবচেয়ে ভাবনার বিষয় তখন এই ঠান্ডা, জ্বর, কাশির সাথে নিউমোনিয়া রোগটি এবং ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট যদি যোগ হয় সেক্ষেত্রে ভাবনার বিষয়, এবং অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক, রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক এবং অথবা হসপিটালে যোগাযোগ করার জন্য যেতে হতে পারে। তো আমরা চলুন যে হোমিওপ্যাথি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। আপনারা হোমিও ওষুধগুলো গ্রহণ করলে দেখবেন যে হোমিওপ্যাথি মেডিসিন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার শরীরে কাজ করতে পারে। হোমিওপ্যাথিতে কখন ব্যর্থ হয়, অর্থাৎ যখন চিকিৎসক লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধ প্রয়োগ করতে না পারে তখন হোমিও ওষুধ ব্যর্থ হয়। তো হোমিও চিকিৎসার মূল রহস্য হলো লক্ষণ মিলিয়ে ওষুধ প্রয়োগ করা। এখন কথা হলো যে হোমিওপ্যাথিতে জ্বর, শীতকালীন ঠান্ডা, কাশি এর জন্য কি কি মেডিসিন ব্যবহার হয় সে সংক্রান্ত বিষয় আমি আলোচনা করছি। আমি নিজে একটি গবেষণা করেছি, অর্থাৎ টাইফয়েড ফিভার অ্যান্ড হোমিওপ্যাথিক রেমিডিস। এর উপরে গবেষণা করতে গিয়ে আমি দেখেছি যে সবচেয়ে বেশি ব্যবহৃত মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম, ব্রায়োনিয়া, রাস্টক্স। এই তিনটি মেডিসিনকে আমি খুব বেশি ব্যবহার হতে দেখেছি এবং আমার প্র্যাকটিস জীবনেও তাই দেখেছি। এখন কথা হলো যে এই তিনটি মেডিসিন বা চারটি মেডিসিন, ন্যূনতম 10 থেকে 12টি মেডিসিন, যেমন হিপারসাল, ডালকামারা, মার্কসল, সালফার, নিউমোকক্সিন, তারপর ব্যাপটিসিয়া, বেলেডোনা, এই মেডিসিনগুলো আমাদের লক্ষণ অনুসারে প্রয়োজন হতে পারে। সাধারণত আমরা খেয়াল করব রোগী দুই ধরনের হয়ে থাকে। কিছু রোগী আছে প্রচণ্ড শীতে কষ্ট পায়, কিছু রোগী আছে প্রচণ্ড গরমে কষ্ট পায়। আমরা প্রাথমিক দিকে তিনটি মেডিসিন নিয়ে আলোচনা করব, দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব, যেমন হলো অ্যাকোনাইট ন্যাপ এবং বেলেডোনা। অ্যাকোনাইট ন্যাপের তিনটি কথা আমরা মাথায় রাখব। সাডেন সিভিয়ার ফিয়ার অফ ডেথ, অর্থাৎ অ্যাকোনাইট ন্যাপের মধ্যে রয়েছে হঠাৎ রোগের আক্রমণ, অর্থাৎ কি সাডেন অনসেট, হঠাৎ কিছু ঘটে যাওয়া, এবং সিভিয়ার অর্থাৎ ঘটে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড মাত্রায় জ্বর হয়ে যাবে, একেবারেই 102, 3, 4। তবে খেয়াল রাখতে হবে অ্যাকোনাইটের জ্বর সবসময় প্রচণ্ডতার উপরে প্রচণ্ড হয়ে থেমে যায়। এবার আসি ফিয়ার অফ ডেথ। সে বিভিন্ন রকম আবল তাবল কথা বলবে, এবং রোগী যদি বয়স্ক হয় তাহলে বলবে যে আমি মারা যাব, আমার আত্মীয় স্বজন লোকদেরকে আমাকে দেখাও। তো এমতো অবস্থায় আমরা অ্যাকোনাইট 1 ডোজ দিতে পারি। তবে লক্ষণীয় এই ফ্যারিংটন তার ক্লিনিক্যাল ম্যাট্রিমেডিকায় বলেছেন যে অ্যাকোনাইট টাইফয়েড জ্বরের উপরে ভালো কাজ করতে পারে না। সেজন্য অ্যাকোনাইটের লক্ষণ থাকলে পরবর্তীতে অন্য কোনো মেডিসিন লক্ষণ অনুসারে প্রয়োগ করা উচিত। নিউমোনিয়ার ক্ষেত্রেও আমরা অ্যাকোনাইটকে এই ধাঁচের হিসেবেই ধরব। এরপরে আমরা
দ্বিতীয় মেডিসিন যদি যাই বেলেডোনা, এটাকে বলা হয় দেখতে সুন্দর পুরুষ এবং নারীদের ওষুধ। এবং এই বেলেডোনার মূল যে থিম, এটা হঠাৎ আসবে, কিন্তু হঠাৎ আসার সাথে সাথে প্রচণ্ড আকারে বেড়ে যাবে না, অর্থাৎ হঠাৎ আসবে এবং হঠাৎ পড়ে যাবে। এই কন্ডিশন যদি আমরা দেখি এবং তার রক্ত ভাব অর্থাৎ কি, মনে হয় যে ভিতরের চামড়া বেয়ে রক্তটা দেখা যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে এবং গরম, এরকম কন্ডিশন যদি হয়, হঠাৎ আসে হঠাৎ যায় এবং লালিমা ভাব যদি রোগীর শরীরে দেখা যায়, তাহলে আমরা, এবং গরমে কষ্ট হয়, গরম কাতর হয়, তাহলে আমরা তাকে বেল প্রেসক্রিপশন করতে পারি। এবার আসবো আমরা ব্রায়োনিয়া, সবচেয়ে বেশি ব্যবহৃত মেডিসিন, অর্থাৎ ঘাম দিয়ে জ্বর সেরে যায় এবং ঘামের কারণে তার কাশি বেড়ে যায়, ঘাম দিয়ে, অর্থাৎ ঘামের কারণে, সুইটিংয়ের কারণে, ওভার সুইটিংয়ের কারণে রোগীর মধ্যে অসুস্থতা দেখা দেয়। এরকম অবস্থায় আমরা ব্যবহার করতে পারি ব্রায়োনিয়া। ব্রায়োনিয়ার দুটি প্রমিনেন্ট সিমটম হলো, তিনটি। সেটা হলো ব্রায়োনিয়া একসাথে অনেক পানি খাবে, বারবার পানি খেতে চাইবে, অর্থাৎ অনেকক্ষণ পর পর অনেক পানি খাবে, এবং পায়খানা কোষ্ঠকাঠিন্য থাকবে, যার কারণে জিহ্বায় সাদা প্রলেপ থাকবে। এই লক্ষণগুলো দেখলে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করব। এবং এই ব্রায়োনিয়া, যে জ্বর আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে সারাতে পারছেন না, সে জ্বরও কিন্তু সারাতে পারে। তবে মনে রাখতে হবে, হোমিওপ্যাথি কোনো মুখস্থ রোগের উপরে নয়, লক্ষণ অনুসারে প্রয়োগ করতে হবে। এবার আমরা আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটা হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের জ্বরের ক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা খেয়াল করব, সেটা হলো রোগী এক জায়গায় স্থির হয়ে শুয়ে থাকবে না, সে বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সে জ্বরের কষ্টে এদিক ওদিক করবে, এদিক শুবে, ওদিক শুবে, উঠে বসবে, দাঁড়াবে, এবং সবসময় তার মধ্যে এমন একটা টেন্ডেন্সি, তার পাশের মানুষটি, সে যেই হোক, বাবা মা, স্ত্রী, স্বামী, ভাই বোন, অর্থাৎ তার অভিভাবক তার উপরে যত্ন নিচ্ছে না, তার খেয়াল করছে না, সেটা নিয়ে সে বিলাপ করবে, এবং জ্বরের কারণে তার শরীর জ্বলে যাবে। এবং তার মধ্যে ব্রায়োনিয়ার মতো পানির পিপাসা রয়েছে, তবে ব্রায়োনিয়া এবং আর্সেনিকের পানির পিপাসার ধরনটা হলো, ব্রায়োনিয়া একসাথে অনেক পানি খায়, কিন্তু আর্সেনিক একসাথে অনেক পানি না খেয়ে অল্প অল্প করে পানি খায়, অর্থাৎ আর্সেনিকের গলা ভিজে যায়, আর ব্রায়োনিয়ারে স্টোমাক পানির প্রয়োজন অনুভব করে, অর্থাৎ পানি খেতে হবে, তার বডি ড্রাই হয়ে যায়। আর আর্সেনিকের হলো গলা শুকিয়ে যায়, যার কারণে সে এক ঢেকুর পানি খেয়ে গলা ভিজিয়ে নেয়। এবং এই অ্যাকোনাইটের মতো আর্সেনিকও রয়েছে মৃত্যু ভয়, তবে তার জ্বরের বা কষ্টের প্রবণতা যখন থাকে, তখন তার মধ্যে এই জ্বরের ভয় থাকে, আদারওয়াইজ তার জ্বরে মরার ভয় থাকে না। তাহলে আমরা ব্রায়োনিয়া গেল, আর্সেনিক গেল। এখন আমরা যদি আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করি জ্বরের, সেটা হলো জেলসিমিয়াম। জেলসিমিয়াম মেডিসিনটি খুব বেশি একটি ব্যবহার হয় না জ্বরে, তবে প্রায়ই ব্যবহার হয়, অর্থাৎ জেলসিমিয়ামের ক্ষেত্র আসার আগেই আমরা রোগীদেরকে অনেক সময় হসপিটালে প্রেরণ করে ফেলি। অর্থাৎ জেলসিমিয়ামের এমন অবস্থা, নার্ভাস সিস্টেমে এমন পরিমাণে দুর্বলতা তৈরি করে যে সে রোগী শুয়ে থাকে এবং তার শরীরে ব্যথা যন্ত্রণা এমন হয় যে সে কোনো রকম চুপ করে থাকে, কেউ ডাকলে কথা বলে না, চোখের পাতা ভার হয়ে আসে এবং নড়াচড়া করতে চায় না, ইশারা ইঙ্গিতে জবাব দেয়। এরকম কন্ডিশন থাকলে আমরা জেলসিমিয়াম ব্যবহার করতে পারি। এছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে, এবং এইগুলো হলো কমন হোমিওপ্যাথিক মেডিসিন। এবং এর সাথে আরেকটি মেডিসিন যোগ করা দরকার, সেটা হলো রাস্টক্স এবং ডালকামারা। রাস্টক্স এবং ডালকামারা হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত দুটি হোমিওপ্যাথিক মেডিসিন। রাস্টক্সের ক্ষেত্রটা সাধারণত বর্ষার সময় বেশি হয়, তবু আমরা যদি দেখি যে
জ্বর বা কষ্ট সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত দুপুর অবধি বেড়ে গেছে এবং রাত কমার সাথে সাথে জ্বরগুলো কমে যাচ্ছে, এরকম কন্ডিশন হয় এবং দিনে ভালো থাকে, এই রোগীর ক্ষেত্রে আমরা রাস্টক্স প্রেসক্রিপশন করতে পারবো এবং রোগী শীতকাতর থাকবে। ডালকামারার বিষয়টা হলো, ডালকামারাও বৃদ্ধি আমরা রাতে দেখব এবং ডালকামারার মূল যে বিষয় হলো সেটা হলো ইনডাইরেক্ট কোল্ড অর হিট, বিশেষ করে কোল্ডের ব্যাপার। যেমন ধরুন আপনি বাইরে থেকে হঠাৎ করে এসিতে গেলেন, এই যে হঠাৎ এসিতে গেলেন, এসি থেকে ঠান্ডাটা আপনার শরীরে লাগলো, এরকম কন্ডিশনে আবার আপনি শীতের সিজনে আপনি শুয়ে আছেন এবং বাইরে থেকে যে ঠান্ডা, সেই ঠান্ডাটা আপনার উপরে প্রকোপ আকারে ধারণ করলো, এই কন্ডিশনে আমরা ডালকামারা ব্যবহার করতে পারি। শীতের এই সিজনে ডালকামারাকে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি এবং এই ডালকামারা রোগীকে আরোগ্য দিয়ে থাকে। এই মেডিসিনগুলো মূলত কমন মেডিসিন হোমিওপ্যাথিতে ব্যবহার হয়। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, হাইব্রিড খাবার, কীটনাশক প্রয়োগকৃত খাবার এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং আমাদের শারীরিক কন্ডিশন, রোগ সারানো কঠিন হয়ে পড়ছে। এমতো অবস্থায় হোমিওপ্যাথিতে রয়েছে নোসোট মেডিসিন। আমরা যদি দেখি নোসোট মেডিসিনগুলো হোমিওপ্যাথিতে কিভাবে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমি দুটি মেডিসিনের কথা বলবো ভাইরাল ফিভারের জন্য। অর্থাৎ হলো ভাইরাল ফিভারে দুটি মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো যখন আপনি খেয়াল করবেন যে সব জায়গায় জ্বর 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 জ্বর, যেখানেই কথা বলছেন, যেখানেই দেখছেন আপনার মহল্লা, বাড়ির আশপাশ সব জায়গায় জ্বর, এমন কন্ডিশনে আমরা কিছু মেডিসিন ব্যবহার করতে পারি, যেটা হোমিওপ্যাথির একটা বড় অস্ত্র হিসাবে আমরা ব্যবহার করি। সেই মেডিসিনগুলো আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। সেই মেডিসিনগুলোর মধ্যে আমরা দুটি মেডিসিন বলবো, সেটা হলো ইনফ্লুয়েঞ্জিনাম এবং নিউমোকক্সিন। ইনফ্লুয়েঞ্জিয়াম মেডিসিনটি আপনি এই ভাইরাল ফিভারে যখন অন্য কোনো মেডিসিন কাজ না করে, অর্থাৎ অন্য মেডিসিনগুলো দিয়ে আপনি ব্যর্থ হয়েছেন এবং কোনো লক্ষণও আপনি মেলাতে পারছেন না, এমতো অবস্থায় যদি প্রচুর মাথা ধরা থাকে, নাক দিয়ে পানি এবং হাঁচিকাশি হয় এবং দুর্বলতা কিংবা অবসাদ হয়, এমতো অবস্থায় ঠান্ডা বাতাসে বাড়ে এবং একটু উষ্ণতা এবং বিশ্রামে যদি কমে, এই রোগীর জন্য আমরা ইনফ্লুয়েঞ্জা ব্যবহার করতে পারি। তবে ইনফ্লুয়েঞ্জায় খেয়াল রাখতে হবে যে ইনফ্লুয়েঞ্জায় কটি ব্যথা রয়েছে, কটি দেশে প্রচুর পরিমাণে ব্যথা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা এই ইনফ্লুয়েঞ্জা নাম ব্যবহার করলে জ্বরের রোগী আরোগ্য হবে ইনশাআল্লাহ। এবার আমরা আসবো দ্বিতীয় যে মেডিসিনটি নোসোট হোমিওপ্যাথিতে জ্বরের জন্য খুবই চমৎকার রোধ হিসাবে ব্যবহার করা হয়, সেটি হলো নিউমোকক্সিন। নিউমোকক্সিনকে আলোচনা করার আগে আমি একটু বিষয় সচেতনতার জন্য আলোচনা করব আপনাদের জন্য। সেটা হলো নিউমোনিয়া হলে আমরা দেখতে পাই যে রোগীর ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট বেড়ে যায়, রোগী শ্বাস নিতে পারে না, রোগী দুর্বল হয়ে যায় এবং সবচেয়ে বেশি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মার খেয়াল রাখা উচিত যে বাচ্চা বুকে যখন দ্রুত শ্বাস নিচ্ছে তখন কোখ অর্থাৎ পাঁজরের দিক দিয়ে ভেঙে যাচ্ছে কিনা, দেবে যাচ্ছে কিনা এবং নাক, মুখ, চোখ এগুলো নীলব বর্ণ হয়ে যাচ্ছে কিনা, ডিফিসিয়েন্সি অফ অক্সিজেন যেটাকে আমরা বলি, এমতো অবস্থায় কিংবা আপনার বাসায় যদি মেশিন থাকে তাহলে অক্সিজেন স্যাচুরেশন খেয়াল করবেন, যদি কম হয়ে যায় তাহলে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। এবং এমতো অবস্থার আগে আমাদের খেয়াল করতে হবে আমরা
নিউমোনিয়ার জন্য হোক কিংবা অন্য কোনো ভাইরাল জ্বরেও হোক, এই নিউমোকক্সিন ইনফ্লুয়েঞ্জার মতোই ব্যবহার করা যায়। ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্সিন লক্ষণ অনুসারে ব্যবহার করা যায়। তো নিউমোনিয়া বা নিউমোকক্সিন মেডিসিনের মূল লক্ষণ হলো জ্বরের ক্ষেত্রে বুক ব্যথা করবে এবং শ্বাসকষ্ট হবে, ঘন ঘন কফ এবং উচ্চ মাত্রায় জ্বর থাকবে, অস্থির এবং শ্বাস না নিতে পারবে, অর্থাৎ শ্বাস নিতে পারছে না এরকম একটা ভয় তার মতো বাচ্চার মধ্যে কাজ করবে। এমতো অবস্থায় আমরা নিউমোকক্সিন ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে, আপনি একজন চিকিৎসক হন কিংবা বাবা মা হন কিংবা আপনি নিজে একজন পার্সন রোগী হন, সবসময় একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের অথবা একজন রেজিস্টার্ড অন্য যে কোনো প্যাথির চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। সবসময় মনে রাখবেন যে সময় মতো এবং লক্ষণ বুঝে ওষুধ দেওয়া এবং সময় মতো হসপিটালাইজ একজন রোগীর জন্য জরুরি। তো আজকে এই পর্যন্তই আমার বলার ছিল। যদি এই জ্বর কিংবা জ্বর সংক্রান্ত কোনো মেডিসিন সম্বন্ধে আপনাদের জানতে ইচ্ছে হয় এবং এই আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।